আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আবারও এই যে রুটি বানাতে রুটি ভাজতে বা ছেঁকতে চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি কিন্তু আগে সবগুলো রুটি বানিয়ে নিয়েছিলাম আর এটি ছিল শেষ রুটি। আর তারপরে এই যে এখন পরোটা ভেজে নিচ্ছি আমার ছেলের জন্যে। আর আমার ছেলেকে আমি এই ফাঁকিবাজি পরোটাটা বানিয়ে দিই। রুটির মতোই বানিয়ে নিয়ে জাস্ট একটু তেলে ভেজে দিই আর এতে কিন্তু সে খেয়ে অনেক খুশি। যাই হোক একটু ফাঁকিবাজি করে বানিয়ে দিই। আর এই যে কথা বলতে আমি কিন্তু পরোটাটি ভেজে নিয়েছি। আর আটার এই পরোটাটি কিন্তু এমনি খেতেও অনেক মিষ্টি লাগে। আর তারপরে এই যে রুটি দিয়ে খাওয়ার জন্য ডিম ভেজে নিচ্ছি। রুটির সাথে সকালবেলা আসলে তরকারি বা অন্য কিছু খেতে খুব একটা বেশি ভালো লাগে না, ডিম ভাজিটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর আমি কথা বলতে যে সবগুলো ডিম ভেজে নিচ্ছি। আর ডিমগুলো ভাজতে এদিকে ছেলের বাবার জন্য খাবারটা রেডি করে নিচ্ছি। এই যে প্রথমে রুটির উপর টমেটো সস দিয়েছি, তার উপরে যে ডিম ভাজিটা দিয়ে নিয়েছি আর তার উপরে আরেকটা রুটি দিয়ে রোল করে দিব। আর এই নাস্তাটি কিন্তু খুব মজা লাগে খেতে, বা এই রুটি এভাবে খেতে কিন্তু দারুণ লাগে। যখন অন্য কোনো তরকারি দিয়ে খেতে ভালো লাগে না বা থাকে না, শুধুমাত্র ডিম ভাজি দিয়ে রুটি দিতে হয়, তখন আমি এভাবে রোল করে দিই। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে, আপনারা একবার চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর বাবাকে দেখে ছেলেও এভাবে খাবে, তাই তার জন্য একটি বানিয়ে দিচ্ছি। ও সম্পূর্ণটা খেতে চায় না, তাই ওকে সিম্পলি বানিয়ে দিচ্ছি। আপনারাও কে এই রুটির রোলটা এভাবে ট্রাই করেছেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে অন্যদিকে রাতের ভাত অনেকটা বেঁচে গিয়েছিল, সবজি তরকারিও ছিল, সেটি আমার জন্য রাইস কুকারের মধ্যে একবার এভাবে দিয়ে আমি গরম করে নিচ্ছি। এগুলো দিয়েই মোটামুটি সকালের নাস্তা শেষ করে চলে যাচ্ছি দুপুরে রান্নার জন্য। আর দুপুরের রান্নাটা আমি আগে চড়িয়ে দিয়েছি, ডাল রান্না করব সেটা প্রেশার কুকারে অলরেডি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে এই যে চুলায় তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো সব দিয়ে নিচ্ছি, ভাজি করে নিব। আজকে আমি মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়া ভাজির জন্য পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো হালকা সফট করে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আরও একটি মশলা অ্যাড করব, সেটি হচ্ছে পাঁচফোড়ন। আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে নিলে কিন্তু খেতে দারুণ লাগে, একটা আচার ফ্লেভার আসে। এভাবে কে ট্রাই করেছে? ট্রাই না করলে একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। আর এই যে এখন মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিয়েছি, এরপরে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া। মিষ্টি কুমড়াতে হলুদের গুঁড়ার পরিমাণটা খুব একটা বেশি লাগে না। আর দিয়ে দিব আরও একটি সিক্রেট উপকরণ, চিনি। এটা হয়তো অনেকেই জানে বা অনেকেই জানে না। মিষ্টি কুমড়ো যে কোনো তরকারিতে হালকা একটু চিনি ব্যবহার করলে কিন্তু সে মিষ্টি কুমড়ো যদি খেতে মিষ্টি নাও হয়, চিনি দেওয়ার ফলে কিন্তু সেটি খেতে মিষ্টি লাগে আর খেতেও দারুণ লাগে। সেটা যে কোনো হোক, রান্নায় বা ভাজি ঘন্ট যে কোনোভাবেই মিষ্টি কুমড়ো যে কোনো রেসিপিতেই এই টিপসটি ফলো করতে পারেন। আর মিষ্টি কুমড়ো যেহেতু শক্ত থাকে, আর মিষ্টি কুমড়ো থেকে কিন্তু কোনো পানিও বের হয় না, তাই ওটি সিদ্ধ করার জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর অন্যদিকে যে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি প্রেসার কুকার থেকে একটি হাঁড়িতে নামিয়ে নিচ্ছি। আজকে আমি মসুর ডালের পাতলা করে রান্না করব। আমার ছেলের আবার মসুর ডালটা খেতে অনেক পছন্দ করে। আর এই সিদ্ধ ডালটাকে ঘন্ট করে নিব, তার জন্য এই যে লবণ, হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে নিব। এগুলো দিয়ে ঘন্ট করলে মশলাটা কিন্তু ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এই যে অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি, ডালটা সিদ্ধ করেছি একদম শুকনা করে, তাই এইভাবে ঘেটে নেওয়াটা অসুবিধা হবে। অল্প পরিমাণে পানি দিয়ে ডালটাকে ডাল ঘুটুনি দিয়ে খুব ভালোভাবে ঘেটে নিচ্ছি। ভালোভাবে এই যে দেখুন একদম স্মুথ হয়ে ঘেটে নেওয়া হয়ে গিয়েছে। আর ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল, তাই ঘেটে নেওয়াটা সহজ হয়ে গিয়েছে। এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি আবার ডাল রান্নায় ঠান্ডা পানিটাই সরাসরি ব্যবহার করি। আমার আম্মুদের দেখেছি গরম পানি ব্যবহার করতে, আমি সেভাবে করি না, ঠান্ডা পানিটাই দিয়ে নিই। আর এদিকে কিন্তু আমার মিষ্টি কুমড়াটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর সম্পূর্ণ পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন এভাবে ঢাকনা ছাড়া এটাকে এখন ভেজে নিব। আর এখন মিষ্টি কুমড়াটাকে অন্য চুলায় ভাজতে দিয়ে ডালের হাঁড়িটি বা পাতিলটি আমি বসিয়ে দিয়েছি চুলায়। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
আর অন্যদিকে কিন্তু আমি ভাজিটাও কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি, ভাজিটাও যাতে হয়ে যায়। আর এদিকে কিন্তু আমার ডালটা ভালোভাবে ফুটে উঠেছে। আর এই ভালোভাবে ফুটে উঠলে এখন চুলা জালটা একটু কমিয়ে 7 থেকে 8 মিনিট এই পানিটাকে বা ডালটাকে ফুটিয়ে নিব। আর এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন দারুণ হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এখন ডালটাকে অন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর এই চুলাতে শুকনো একটি কড়াই দিয়ে জিরা ভেজে নিচ্ছি। আস্ত জিরা আমি এভাবে ভেজে নিচ্ছি। এই জিরার গুঁড়াটা পরে ব্যবহার করা লাগবে, এজন্য আমি আগেই শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। জিরা গুঁড়াটা আমি সবসময় ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করি যে কোনো তরকারিতেই, তাই আগে এভাবে ভেজে নিচ্ছি। আর জিরাটাকে আমি অল্প পরিমাণে হলে এই হামানদিস্তাতে বেটে নিই বা গুঁড়া করে নিই, এতে কিন্তু সহজেই গুঁড়া হয়। আর ওই কড়াইয়ের মধ্যে আমি এখন অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি ডালে বাগার দেওয়ার জন্য বা তেল দেওয়ার জন্য। তার জন্য যে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিয়েছি। আমি কিন্তু ডাল রান্নাতে সবসময় রসুনটা দিয়ে থাকি তেলে দেওয়ার জন্য বা বাগার দেওয়ার জন্য, এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। আর একই সাথে আমি কিন্তু ভাজা জিরাটাকেও গুঁড়ো করে নিচ্ছি, গরম অবস্থাতেই গুঁড়ো করে নিলে একদম ভালোভাবে গুঁড়ো করে নেওয়া যায়। আর এই যে তেলের মধ্যে এখন আস্ত জিরা আর পাঁচফোড়ন তেলে দিয়েছি, এগুলো সহকারে আমি এই বাগারটা দিয়ে নিব। যে কোনো পাতলা ডালে এই পাঁচফোড়ন দিয়ে তেলে দিলে বা বাগার দিলে খেতে কিন্তু ডালটা দারুণ লাগে। আর এই যে কথা বলতে বলতে আমার কিন্তু ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এই যে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে রাখিনি, চুলাটা বন্ধ আছে। তেলে দেওয়ার পরে বা বাগার দেওয়ার পরে আমি আর জাল করি না। বাগার দেওয়ার পরে বা তেলে দেওয়ার পরে জাল করলে কিন্তু এই স্মেলটা নষ্ট হয়ে যায়, তাই এভাবে আমি রেখে নামিয়ে নিই। আর এই যে এখন আমি চুলা থেকে পাতিলটি বা হাঁড়িটি নামিয়ে নিয়েছি। আর চুলায় এখন অন্য একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আজকে ইলিশ মাছ রান্না করব, লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। তার জন্য ইলিশ মাছগুলোকে লবণ হলুদ মেখে রেখেছিলাম, এখন হালকা করে ভেজে নিব। আমার শাশুড়ি আবার ইলিশ মাছ রান্না ভেজে খাওয়াটাই পছন্দ করে বেশিরভাগ, ওই জন্য আমাকেও ভেজে রান্না করে নিতে হয়। তবে এটাকে কড়া ভাজা করব না, হালকা করে ভেজে নেব। উভয় পাশেই হালকা করে ভেজে উঠিয়ে নিচ্ছি। ইলিশ মাছগুলো কিন্তু না ভেজে এমনি কাঁচাও যদি রান্না করা যায় সেই ফ্লেভারটা স্মেলটা আরও বেশি ভালো আসে। তবে এভাবে যেহেতু সবাই পছন্দ করে তাই আমাকে এভাবে রান্না করে নিতে হয়। আর এই যে ওই তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। আর হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে বাটা মশলা অ্যাড করে দিব। আমাদের আবার সব তরকারিতে বাটা মশলাটাই ব্যবহার করা হয়, এভাবে আসলে রান্না চলে এসেছে, তাই আমিও এভাবেই শিখে নিয়েছি আর এভাবেই করে নিই। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। রসুন বাটা জিরা বাটা দিয়ে সেটাকে ভেজে নিয়েছি। আর এর মধ্যে এখন কেটে রাখা লাউ দিয়েছি, তার উপরে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, এগুলো সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। আর তারপরে লাউয়ের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু এই লাউটাকে কষানোর জন্য কোনো পানি ব্যবহার করব না, লাউ থেকেই কিন্তু পানি বের হয়। তবে আজকে লাউয়ে খুব বেশি একটা পানি বের হয়নি, হালকা একটু পানি বেরিয়েছে, এটাতেই লাউটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর এই যে কিছুক্ষণ পর দেখুন লাউটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেল বেরিয়ে গিয়েছে। এখন এই যে ঝোলের জন্য পানি দিয়ে নিব পরিমাণ মতো। আর আজকে লাউ দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব, তার জন্য ঝোলের পরিমাণটা বা পানিটা একটু বেশি করে দিয়ে নিয়েছি। আর যেহেতু লাউটাও সিদ্ধ হবে, আর যে লাউটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার সব রান্নাগুলো আসলে কারো না কারোর কাছ থেকে শিখে নেওয়া, আমি নিজস্বভাবে কোনো রান্না করতে কি রান্নার কাছেও কখনো যাইনি। তবে আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখে গিয়েছি, এখন নিজেই অনেক কিছু পারি বা চেষ্টা করি করার জন্য বা শেখার জন্য। কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা একদম শেষের দিকে প্রায়। আর শেষের দিকে এই যে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছের জন্যই ভাজা জিরা গুঁড়াটা আগে আমি রেডি করে রেখেছিলাম, আর সেটা দিয়ে এখন এই যে চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আর ভাজা জিরা গুঁড়া দেওয়ার পরে কিন্তু কালারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। দেখুন দেখতে কেমন হয়েছে সেটা আপনারাই কমেন্টে জানাবেন। আর এই যে তরকারির ফাইনাল লুক। আর মোটামুটি এগুলোই ছিল দুপুরের সাধারণ কিছু রান্নাবান্না, আর এগুলো দিয়েই দুপুরের খাওয়াটা বেশ ভালোই হয়েছে। আর এরপরে সন্ধ্যা নাস্তার জন্য এই যে সবথেকে সহজ এবং ঝটপট রেসিপি ম্যাগি নুডলস রান্না করে নিচ্ছি। এর থেকে সহজ আর কোনো রেসিপি হয় না। আর আমার ছেলেও খেতে পছন্দ করে, সেজন্য এটাই আর কি বেশিরভাগ সময়ে বানিয়ে নিই।
আর নুডলসে অনেকেই মরিচটাকে দেখি ডিম ভাজি মরিচের মতো কেটে নেয়, তবে আমি একটু বড় করে ফালি করে দিই। আমার ছেলে আবার নুডলসের ভেতর থেকে পেঁয়াজ মরিচ এগুলো বেছে রেখে খাই, সেজন্য আমি একটু বড় বড় করে দিই যাতে ওকে বেছে খাওয়াতে পারি বা ও বেছে খেতে পারে। আর এই যে কথা বলতে বলতে ম্যাগি নুডলসটা রান্না করে নিয়েছি, আর এখন চা বানিয়ে নেব। আজকে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। আর দুধ চাটা আমি গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিই। গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিই, তাহলে খেতে ভালো লাগে আর চাটা একটু ঘন হয়। আমাদের বাসার সবাই আবার চাটা একটু ঘন না হলে খেতে চায় না, আর আমার ছেলেও দুধ চাটা অনেক বেশি পছন্দ করে। আর এই যে চাটা হতে হতে এদিকে আমি একটু আটা মেখে নিচ্ছি। রুটি বানাতে হবে আমার শাশুড়ির জন্য, সে আবার গরম গরম রুটি খাবে, তাই রুটিটাও বানিয়ে নেওয়ার জন্য আমি আটাটা আগেই মেখে রেখে দিচ্ছি। খাওয়ার আগে শুধু রুটিগুলো বানিয়ে নিব অল্প পরিমাণে, শুধুমাত্র রাতে খাওয়ার জন্য। আর এই যে এদিকে চাটাও কিন্তু হয়ে গিয়েছে, কালারটা দেখুন কেমন হয়েছে। আর চাটাকেও সেঁকে নিচ্ছি। আর এই ছিল মোটামুটি দুধ চা আর নুডলস দিয়ে মোটামুটি সন্ধ্যার নাস্তাটাও ভালোভাবে হয়ে গিয়েছে। আর এই ছিল আজকের সারাদিনের রান্নাবান্না নিয়ে ব্লগ। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।